স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ঠিক আছে? দেখেন তো। জি স্যার, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনাদের? স্যার এই তো আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা কেমন আছে? বলেন। কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। লিখেন আজকে প্রিপজিশন আমাদের প্রিপজিশন 1। প্রি মানে কি? প্রি পূর্বে পূর্বে স্যার। পূর্বে। পজিশন মানে অবস্থান। 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 তাহলে প্রিপজিশন মানে হলো পূর্বে অবস্থান। পূর্বের কার অবস্থান। কার পূর্বে বসে? নাউন বা প্রনাউন। নাউন বা প্রোনাউন। প্রোনাউনের। প্রোনাউন ও নাউনের অংশ, ঠিক না? নাউন বা প্রোনাউন বা কি বলে, ইনফিনিটিভ থাকতে পারে, টু প্লাস ভার্বের বেস ফর্মটা আলাদা, অথবা জিরান্ডের পূর্বে বসে। প্লাস লিখেন জাস্ট ছোট করে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তাহলে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে খেয়াল করেন, প্রিপোজিশন হতে গেলে মাস্ট কার পূর্বে বসা লাগবে? নাউন বা প্রোনাউনের। প্রোনাউন। নর্মালি নাউনের পূর্বে বসা লাগবে। এখন দেখেন তো, একটা প্রিপোজিশন আমরা লিখি। এখন শুনুন, ইংলিশে পিওর প্রিপোজিশন হলো এক্স্যাক্টলি 100টা। তাহলে আবার বলেন, ইংলিশে প্রিপোজিশন কতগুলা এক্স্যাক্টলি? 100টা। 100। প্রিপোজিশন এক্স্যাক্টলি 100টা পিওর, আর যেগুলো তৈরি করা যায় সেগুলো আনলিমিটেড, ফ্রেশ প্রিপোজিশন বলে। কোথাও লিখেন সিম্পল প্রিপোজিশন। এখন সিম্পল প্রিপোজিশন হলো যে সমস্ত প্রিপোজিশনে শুধুমাত্র একটা মাত্র শব্দ থাকবে। খেয়াল করেন, যে সমস্ত প্রিপোজিশনে একটি মাত্র শব্দ থাকে। অ্যাট, টু, ইন, টু, টু, অফ, ভাই, বাই, উইথ, আউট, অন, প্রিপোজিশন।
ডাউন, আরো অনেক হতে পারে, জাস্ট লিখেন। আরো অনেক কিছু হতে পারে। তাহলে আবার বলেন, সিম্পল প্রিপোজিশনে কয়টা মাত্র শব্দ থাকে? একটা একটা। সরি আবার বলি, প্রিপোজিশন, পিওর প্রিপোজিশন কতগুলা ইংলিশে? 100টা এক্স্যাক্টলি 100টি। পরে লিখেন ডাবল প্রিপোজিশন। আমাদের বইয়ে যেগুলো আছে আমরা ওগুলা শিখবো না, আমরা একটু প্রিপোজিশন আলাদাভাবে শিখি, ঠিক আছে? ডাবল মানে কয়টা হওয়া লাগবে? দুইটা একের অধিক তাহলে দুইটা প্রিপোজিশন মিলালে যদি একটা প্রিপোজিশন হয়, গ্রামার তাকে কি বলে? ডাবল ডাবল প্রিপোজিশন। ক্লাস কখন শুরু হয়েছে? এই তো এই মাত্র। স্যার উইথের পরে কি লিখলেন? হুম, কি বলছেন? উইথের পরে কি লিখলেন স্যার? উইথের পর প্রিপোজিশন, উইথের পর আউট, তারপর অন, তারপর ডাউন। স্যার আজকে টপিকটা কি? প্রিপোজিশন 1। কেন আপনার সিলেবাস নাই? প্রিপোজিশন 1, ঠিক আছে। ডাবল, যেমন আমি যদি ইন এর সাথে টু দিই তাহলে কি হয়? ইনটু। তাহলে ইনটু কি সিম্পল না ডাবল প্রিপোজিশন? ডাবল আপের সাথে টু দিলে কি হয়? আপ টু আপন উইথ এর সাথে ইন দিলে কি হয়? উইদিন। উইদিন উইথ এর সাথে আউট দিলে কি হয়? উইদাউট ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার আমি আস্তে আস্তে শিখি। আমরা ওই ছোট বস্তু বড় বস্তুর উপর থাকলে অন হয়, বড় বস্তু ছোট বস্তু থাকলে ওভার হয়, এগুলো লাগবে না, এগুলো কোনো কাজে লাগে না, শুধু শুধু সময় নষ্ট, আমাদের বানানো রুলস। জি স্যার। তাহলে আবার বলেন, একটা হলে কি হয়? সিম্পল সিম্পল প্রিপোজিশন পাশাপাশি যদি হয় দুইটা, ডাবল double prepositions. 3 নম্বর প্রিপোজিশনের নাম কি? কম্পাউন্ড কম্পাউন্ড প্রিপোজিশন। খেয়াল করেন কম্পাউন্ডের কনসেপ্টটা। আমি কি সংজ্ঞা লেখা লাগবে না জাস্ট মুখে মুখে বললে হবে? মুখে মুখে বলে। লেখা লাগবে না। বলেন এখন শোনেন, 3টি সিম্পল প্রিপোজিশন মিলে একটি প্রিপোজিশন হলে, আবার বলি, 3টি সিম্পল প্রিপোজিশন হলে আপনারা কি স্ক্রিন দেখতে পান? কে লিখছেন? আফসারা তাসনিম। স্ক্রিন কি দেখা যায় না? জি স্যার। জি স্যার জি স্যার, দেখা যাচ্ছে। হুম। তাহলে 3টে সিম্পল প্রিপোজিশন মিলে যদি একটা প্রিপোজিশন হয়, কয়টা মিলালে? তিনটা তিনটে স্যার। তাহলে হবে কম্পাউন্ড। অথবা অথবা আরো একভাবে হয়, অথবা একটি সিম্পল প্রিপোজিশনের সাথে কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যুক্ত হবে। তাহলে আবার বলেন, কম্পাউন্ড হয় কয়ভাবে? দুইভাবে হয় 3টা সিম্পল প্রিপোজিশন থাকবে, অথবা একটা সিম্পল প্রিপোজিশনের সাথে সিম্পলের সাথে একটা নাউন থাকবে নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তাহলে আবার বলেন, সিম্পল সরি কম্পাউন্ড প্রিপোজিশন হয় কয়ভাবে? দুইভাবে। 3টা সিম্পল প্রিপোজিশন থাকবে, অথবা একটা সিম্পলের সাথে কি কি থাকবে? কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা Noun, adjective, অথবা একবার ক্লিয়ার? দেখেন কিভাবে হয়। তাহলে আবার বলেন, কম্পাউন্ডের হয় কয়ভাবে? দুইভাবে। দুইভাবে। কি কি? সিম্পল তিনটে simple preposition মিলে একটি হলে, একটি অথবা simple preposition একটা হলে সিম্পলের সাথে কি কি থাকবে? অথবা নাউন noun, থাকবে adjective, বা adverb. একবার পোকা আসতেছে কোথা থেকে এত পোকা? দেখেন কিভাবে হয়, যে আমরা লিখি না অ্যাবাউট, খেয়াল করেন অ্যাবাউট ভাঙালে কি হয়? অ্যাবাউট অ্যাবাউট মানে না, অন প্লাস বাই প্লাস আউট। অন প্লাস বাই প্লাস আউট। এটা গ্রামারে করছে, এটাকে আমি বানাইনি, গ্রামারে আছে এরকম। অন তাহলে প্লাস বাই প্লাস অ্যাবাউট ভাঙালে কি হয়? অন প্লাস বাই প্লাস আউট। প্লাস তাহলে
অন, On, বাই, আউট কয়টা প্রিপোজিশন? তিনটা তিনটা মিলালে কি হলো? About. অ্যাবাউট কি সিম্পল, ডাবল না কম্পাউন্ড প্রিপোজিশন? compound preposition. ক্লিয়ার এতটুকু? জি স্যার অথবা কম্পাউন্ড প্রিপোজিশন হয় তিনটা মিলালে, অথবা একটার সাথে কি কি থাকতে পারে? Noun, Noun, adjective, adjective, adverb. অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ বা Adjective, adverb. অ্যাডভার্ব। দেখেন কিভাবে হয়। আমরা বলি না বিসাইড, বিসাইড মানে পাশে। বিসাইড ভাঙালে কি হয়? B plus C. বাই By. সাইড, By plus side. Side. বাই প্লাস সাইড। Side. বাই কোন প্রিপোজিশন? Simple preposition. সিম্পল। Simple preposition. আর সাইড কোন পার্ট অফ স্পেস? Noun. গিভ মি সাইড, আমাকে সাইড দাও। না, সাইড হলো অ্যাডজেক্টিভ, নাউন। না- তাহলে একটা সিম্পল প্রিপোজিশনের সাথে কি যোগ হলো? Noun যোগ হলো। তাহলে কোন সিম্পলের সাথে যদি নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয় তাও কোন প্রিপোজিশন হয়? Compound preposition. Compound preposition. সাইড কম্পাউন্ড প্রিপোজিশন। ক্লিয়ার? জি স্যার যদি বলতাম বিহাইন্ড, বিহাইন্ড বাঙালি কি হয়? By plus বাই By প্লাস plus side. hand. বাই হলো সিম্পল প্রিপোজিশন, হাইন্ড হলো নাউন, পশ্চাৎ বা পিছনে। ক্লিয়ার? তাহলে জি একটা স্যার একটা সিম্পল প্রিপোজিশনের সাথে কি যোগ হলো? নাউন যোগ হলো। নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যাই যোগ হয় কোন প্রিপোজিশন হয়? Compound Compound preposition. preposition. ক্লিয়ার? যদি আমি জি, লিখতাম অ্যালং, অ্যালং বাঙালি কি হয়? অন প্লাস লং, All অন প্লাস লং। লং মানে হলো দীর্ঘ। ঠিক আছে, দেখেন কিভাবে হয়। অন কোন প্রিপোজিশন? simple preposition. সিম্পল। আর লং কোন পার্ট অফ স্পেস? দীর্ঘ। Adjective. অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, ইট ডিপেন্ডস। অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়। এখানে অ্যাডজেক্টিভ হিসেবে নিলাম, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। তাহলে একটা স্যার হিন্ডের মানেটা কি বললেন? তিন মানে পিছন, পশ্চাৎ। তাহলে কি জুই বড়াই? স্যার আরে স্যার 12ই স্যার। বারোই, জুই বারোই। বারোই তো পদবী, তাই না? হ্যাঁ স্যার যাই হোক, আসেন। তাহলে একটা সিম্পলের সাথে কি যোগ হলো? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। তাহলে কোন সিম্পলের সাথে যদি নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যুক্ত হয় তাও কোন প্রিপোজিশন হবে? Compound preposition. তাহলে অ্যালং হলো কম্পাউন্ড প্রিপোজিশন। এই তিনটা ছোট প্রিপোজিশন বুঝছেন কিনা আপাতত? জি স্যার জি বলেন। স্যার একটা হলে কি হয়? Simple. সিম্পল পাশাপাশি দুইটা Double preposition. ডাবল ডাবল, পাশাপাশি তিনটা, compound অথবা একটা সিম্পলের সাথে যদি কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যুক্ত হয় compound preposition. তাহলে কম্পাউন্ড হয় কয়ভাবে? দুই ভাবে যেভাবে হয় তিনটা থাকবে, তিনটা সিম্পল না হয় একটার সাথে সিম্পলের কি সাথে থাকবে? নাউন অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। adverb. ক্লিয়ার? জি স্যার জি স্যার পাশাপাশি যদি দুইটা হয় ডাবল Double preposition. ডাবল। Phrasal preposition. ফ্রেজ প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ, ফ্রেজ প্রিপোজিশন এগুলো আমরা তৈরি করতে পারি। পাশাপাশি দুইটা হলে কি হয়? পাশাপাশি দুইটা ডাবল যদি যদি পাশাপাশি না হয়ে যদি প্রথমে আর শেষে হয়, খেয়াল করেন, পাশাপাশি না হয় কোথায় হবে? প্রথমে আর শেষে। তাহলে কি হবে? ফ্রেজ প্রথমে ও শেষে প্রিপোজিশন থাকে। ফারজানা ইসলাম, আপনার মনে হয় ফারজানা না দিবা, শাহিনা, জি স্যার শব্দ আসতেছে কার এখান থেকে? না, নাজমা আক্তার।
না স্যার, আমার এখান থেকে যায় না স্যার, আমার এখানেও শব্দ নাই, ফ্যানের শব্দ হইতে পারে স্যার। মিউট করে রাখেন, পরে কথা বলে। তাহলে পাশাপাশি না হয় যদি প্রথমে আর শেষে প্রিপোজিশন হয়, গ্রামারে কি বলে? Phrase Preposition. প্রিপোজিশন। দেখেন কিভাবে হয়। যদি বলতাম উই আর রেডি, আমরা প্রস্তুত। কেন? দেশের জন্য। ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি। উই আর রেডি ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশের জন্য প্রস্তুত। ফর দ্য সেক অফ মানে হলো জন্য। এখন ফর দ্য সেক অফ চেক করেন, প্রথমে প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন। তাহলে এবার পাশাপাশি না প্রথমে আর শেষে? প্রথমে আর শেষে। প্রথমে আর শেষে হলে কি বলে? এটা কি ডাবল প্রিপোজিশন হবে না ফ্রেজ প্রিপোজিশন? Preposition. তাহলে একজনে বলেন ডাবল আর ফ্রেজ প্রিপোজিশনের মধ্যে পার্থক্য কি? ডাবল Double প্রিপোজিশন পাশাপাশি বসে, আর এটা প্রথমে এবং শেষে বসে। ডাবল প্রিপোজিশন পাশাপাশি দুইটা, আর প্রথমে আর ফ্রেজ শেষে, প্রিপোজিশন থাকে প্রথমে আর। প্রথমে এবং শেষে, প্রথমে আর শেষে। আর কয়েকটা লিখেন। যদি বলতাম he succeeded in life, সে জীবনে সফল হয়েছিল বাই ডিন্ট অফ হার্ড লেবার। এটা আসছে একবার পরীক্ষায়। সে কঠোর পরিশ্রম দ্বারা জীবনে সফল হয়েছিল। বাই ডিন্ট অফ মানে হলো দ্বারা, তাই তো? তো চেক করেন তো, বাই ডিন্ট অফ এটা কি পাশাপাশি না প্রথমে আর শেষে? প্রথমে আর তাহলে এটা কি হবে, ডাবল হবে না ফ্রেজ প্রিপোজিশন? Phrase preposition. ক্লিয়ার? জি স্যার। যদি লিখতাম আমি আর একটা যদি বলে হি টুক, সে নিয়েছিল, কি নিয়েছিল? ম্যাথমেটিক্স। সে গণিত নিয়েছিল ইনস্টিড অফ বা ইন লিউ অফ পরিবর্তে বায়োলজি। সে জীববিজ্ঞানের পরিবর্তে গণিত নিয়েছিল। ইন লিউ অফ মানে কি? পরিবর্তে। পরিবর্তে। ইন লিউ অফ Phrase প্রথমে preposition. প্রিপোজিশন, শেষেও আছে, তাহলে হবে কি ফ্রেজ হবে না ডাবল হবে? Phrase preposition. এতটুকু ক্লিয়ার সবার? জি স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। আরেকটা উদাহরণ লিখেন, মনে করেন লাস্ট বলেন অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, বা লিখতে পারেন হি মিসড দ্য পার্টি। পার্টি কোন নাউন? It's a collective noun. কালেক্টিভ কালেক্টিভ নাউন। নাউন, গুড। অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে সে পার্টিটা মিস করছিল। অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ প্রথম প্রিপোজিশন, শেষের প্রিপোজিশন, তাহলে ডাবল হবে না ফ্রেজ প্রিপোজিশন? Phrase As এই চারটা মানে আমরা preposition. বলছি। তাহলে একটা হলে হয় সিম্পল, পাশাপাশি দুইটা হলে হবে ডাবল। পাশাপাশি না হয় যদি প্রথমে আর শেষে হয় তাহলে ফ্রেজ প্রিপোজিশন। পাশাপাশি যদি তিনটা হয় কম্পাউন্ড। কম্পাউন্ড, compound অথবা preposition. একটার সাথে যদি কোনো নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয় তাও কি হবে, কম্পাউন্ড। কম্পাউন্ড। এতটুকু ক্লিয়ার আপাতত সবার? জি স্যার। ওকে ফাইন, 5 নম্বর আসে। এখান থেকে এবার পিলিত প্রশ্ন আসছিল পার্টিসিপেল প্রিপোজিশন। খেয়াল করেন এই কনসেপ্ট, একবার ঠান্ডা একবার গরম। পার্টিসিপেল প্রিপোজিশন তার মানে কি, অনেক সময় পার্টিসিপেল কার মতো কাজ করে?
প্রিপজিশনের মতো কাজ। তখন সেই পার্টিসিপেলটাকে আমরা কি বলে দিব? Participle পার্টিসিপেল preposition. প্রিপজিশন। খেয়াল করেন। স্যার একটা প্রশ্ন ছিল আমার। হুম স্যার ফ্রেজ প্রিপজিশন আর ফ্রেজ এন্ড ইডিয়মস এর মধ্যে পার্থক্য কোথায়? এখন ফ্রেজ তো আমরা ফ্রেজের ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। ইডম, ফ্রেজ মানে হলো কতগুলো অগোছালো শব্দ। ফ্রেজের ক্লাসে আমরা বলছিলাম ফ্রেজ হলো কতগুলো অগোছালো শব্দ, এই গ্রুপ অফ ওয়ার্ড যেখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব একসাথে হয় না। ক্লজ হলো কতগুলো গোছালো শব্দ, কারণ সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকা লাগে, ঠিক আছে। জি ফ্রেজ ক্লজ আমাদের শেষ। আর ইডমটা কি? ইডম আমাদের সিলেবাসে নাই। ইডম হলো বাগধারা। বাগধারা কাকে বলে? ইডিয়মে কি স্যার প্রিপজিশন থাকতে পারে? হ্যাঁ, কেন না, ইডম আমরা মুখস্থ করি। হ্যাঁ থাকতে হবে। ইডমটা কি? আচ্ছা আমি বলি ইডমটা কি। ইংলিশে বলে অনেকে ফ্রেজ অ্যান্ড ইডম বলে, ফ্রেজ অ্যান্ড ইডম বলা উচিত না, ইডম সম্পূর্ণ আলাদা জিনিস। ইডম হলো আহ মূল অর্থ একরকম, খেয়াল করেন। কিন্তু অন্য অর্থ প্রকাশ করে। হ্যাঁ, মূল অর্থ একরকম, কিন্তু সেন্টেন্সে প্রত্যেকটা ওয়ার্ড যদি ভাঙলে অন্য অর্থ প্রকাশ করে। খেয়াল করেন, মূল অর্থ একরকম, আর ওগুলো যদি প্রত্যেকটা ওয়ার্ড আমরা ভাঙলে অর্থ হবে একরকম। একে বলে ইডম। আমরা বলি না ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস মানে কি? বিড়াল আর না না, মূল অর্থ মুষলধারে মুষলধারে বৃষ্টি হওয়া। মুষলধারে ক্যাটস অ্যান্ড ডগস মানে হলো মুষলধারে বৃষ্টি হওয়া, কিন্তু ভাঙলে কি হয়? বিড়ালগুলি এবং কুকুরগুলি। তাহলে মূল অর্থ একরকম, ভাঙলে হয় একরকম। তাকে কি বলে? ফ্রেজ না ইডম? ইডম। আমরা বলি না এ রেড লেটার ডে। এগুলো মুখস্থ করতে হয়, এখানে বোঝার কোনো সুযোগ থাকে না। স্মরণীয় দিন। একটা স্মরণীয় দিন, স্মরণীয় দিন। মূল অর্থ স্মরণীয় দিন। ভাঙলে কি হয়? একটি লাল বর্ণদিন। লাল স্যার চিঠির দিন। তারপরে ইডিয়মসে আক্ষরিক অর্থ হয় না, ভাবার্থ হয় নাকি স্যার? হ্যাঁ, ইডমস হলো তো মুখস্থ বাগধারা। তো এটা আসছে একবার পরীক্ষায়। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। সত্য প্রকাশিত হয় এটাই পেল। হ্যাঁ, লেট দ্য ক্যাট আউট অফ, গোপন তথ্য ফাঁস করা। হ্যাঁ, গোপন তথ্য ফাঁস করা। তো এবার ভাঙলে কি হয়? বিড়ালটাকে যেতে দাও থলের বাইরে। তাহলে মূল অর্থ একরকম, ভাঙলে হয় একরকম। তাকে কি বলে? ফ্রেজ না ইডম? ইডম। ক্লিয়ার? ওকে, স্যার ক্লিয়ার স্যার। না পুরাটা লাগবে না। তাহলে পার্টিসিপেলটা খেয়াল করেন। আধুনিক গ্রামারে আমি এটা মানে ইসের ক্লাসে বলছিলাম, প্রিপজিশনের পরিবর্তে, খেয়াল করেন খুব ভালোভাবে, প্রিপজিশনের পরিবর্তে ভার্বের সাথে আইএনজি দেওয়া যায়। প্রিপজিশনের পরিবর্তে কার সাথে আইএনজি? ভার্বের সাথে। আইএনজি। তাকে কি বলে? জিরান বলে না পার্টিসিপেল বলে? জিরান ইরান হ্যাঁ, খেয়াল করেন ভালোভাবে। আধুনিক গ্রামারে অনেক সময় আমরা প্রিপজিশনের পরিবর্তে সমার্থক কোনো ভার্ব দিব, ভার্বের সাথে আইএনজি দিব। তো ভার্বের সাথে আইএনজি দিলে হয় জিরান্ড হবে অথবা পার্টিসিপেল হবে। তো প্রিপজিশনের পরিবর্তে ভার্বের সাথে আইএনজি দিলে সেটা পার্টিসিপেলের মতো কাজ করে। তো সেই পার্টিসিপেলটা বসছে কার পরিবর্তে? প্রিপজিশন প্রিপজিশনের পরিবর্তে। তাহলে একসাথে গ্রামারে কি বলে? পার্টিসিপল প্রিপজিশন। প্রিপজিশন। তাহলে সংজ্ঞাটা এভাবে লিখতে পারেন। প্রিপজিশনের পরিবর্তে ভার্বের সাথে আইএনজি থাকলে, লিখেন, প্রিপজিশনের পরিবর্তে ভার্বের সাথে আইএনজি থাকলে তাকে পার্টিসিপেল প্রিপজিশন বলে। কোনো অন্ধকার অন্ধকার লাগতেছে কেন এখানে? অদ্ভুত, লাইট অফ কেন? হুম। তাহলে আবার বলেন, প্রিপজিশনের পরিবর্তে ভার্বের সাথে আইএনজি থাকলে তাকে পার্টিসিপেল প্রিপজিশন বলে। লিখছেন সবাই? জি স্যার। খেয়াল করেন জি কিভাবে স্যার। হয়। যদি আমি লিখি একটা সেন্টেন্স, আই নো নাথিং, আমি জানি কি? জানি কিছুই জানি না, about
the matter আমি ব্যাপারটা সম্পর্কে কিছুই জানি না। এখানে প্রিপজিশন কোনটা? Nothing. About. Nothing তো প্রোনাউন অবজেক্ট। কারণ প্রিপজিশন বসে কার আগে? সাবজেক্ট অবজেক্ট সরি অবজেক্ট দ্য ম্যাটার ছিল নাউন, তার নাউনের আগে বসছে, তাহলে অ্যাবাউট প্রিপজিশন। অ্যাবাউট প্রিপজিশন এটা নিয়ে কার কোনো ডাউট আছে? না স্যার। এখন স্যার, তো আধুনিক গ্রামারে আমরা অ্যাবাউট না লিখলেও চলে। অ্যাবাউট এর পরিবর্তে এমন কোন শব্দ দিব যে শব্দে ভার্বের সাথে আইএনজি থাকবে। হ্যাঁ, বলেন কি দেওয়া যায়? I know nothing. রিগার্ডিং হ্যাঁ, কে বলছেন রিগার্ডিং? হাত তোলেন। আমি হুমায়রা। হুমায়রা। আই নো নাথিং আপনি লিখতে পারেন রিগার্ডিং দ্য ম্যাটার। রিগার্ডিং মানে অ্যাবাউট। রিগার্ডিং বসছে কার পরিবর্তে? প্রিপজিশনের পরিবর্তে অ্যাবাউট এর পরিবর্তে প্রিপজিশন। তাহলে রিগার্ডিং ভার্বের সাথে কি যোগ? আইএনজি আইএনজি। তাহলে এটা জিরান না পার্টিসিপেল? পার্টিসিপল এটা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ না প্রিপজিশন? Preposition. একসাথে কি বলা যায়? Clear? অথবা লিখতে পারেন আই নো নাথিং অ্যাবাউট না যে ফলোইং দ্য ম্যাটার। ফলোইং মানে অ্যাবাউট অলমোস্ট। আই নো নাথিং রিলেটিং দ্য ম্যাটার। রিলেটিং মানে অলমোস্ট অ্যাবাউট। আই নো নাথিং কনসার্নিং দ্য ম্যাটার। কনসার্নিং মানে অ্যাবাউট। আই নো নাথিং স্টেটিং দ্য ম্যাটার। এটা মানে অলমোস্ট অ্যাবাউট। আই নো নাথিং মেনশনিং দ্য ম্যাটার। এটা মানে অলমোস্ট অ্যাবাউট। আই নো নাথিং ফলোইং আটারিং দ্য ম্যাটার, ব্যাপারটা উল্লেখ করে, এটা মানে অলমোস্ট অ্যাবাউট। আই নো নাথিং কি দেওয়া যায়? মেনশনিং দ্য ম্যাটার। তো লিখছি আই নো নাথিং। আর কি বলতে চান? হুম, হিয়ারিং। হিয়ারিং দেন বিয়ারিং দ্য ম্যাটার। দিলাম, যাই দিলাম। ও না না, ওটা ব্যতীত হয়ে যায়। আমি তো অ্যাবাউট লিখতেছি। ঠিক আছে, শব্দটা আমি বাদ দিলাম। হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম, ওটার জন্য আমি ওটা নিব না। ঠিক আছে, আই নো নাথিং মনে করেন ডেসক্রাইবিং দ্য ম্যাটার, বর্ণনা করে। আই ডিপিক্টিং দ্য ম্যাটার, পোর্ট্রেইং দ্য ম্যাটার, আরো অনেক কিছু নেওয়া যায়। কারণ প্রত্যেকটা শব্দ ভার্বের সাথে কি যোগ? আইএনজি। বসতে কার পরিবর্তে? About. অ্যাবাউট। Preposition. যেটা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ না প্রিপজিশন? Preposition. প্রিপজিশন এটা কি জিরান না পার্টিসিপেল? Participle. তাহলে প্রশ্ন থাকতে পারে দুই ভাবে। আই নো নাথিং রিগার্ডিং দ্য ম্যাটার। রিগার্ডিং জিরান না পার্টিসিপেল? Participle. প্রশ্ন থাকতে পারে আই নো নাথিং স্টেটিং দ্য ম্যাটার। স্টেটিং কি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ না প্রিপজিশন? Preposition. একসাথে কি বলা যায়? Participle. প্রিপজিশন। এটা বুঝছেন কিনা? জি স্যার। তাহলে আধুনিক গ্রামারে একটা প্রিপজিশন খুব ট্যাক্টফুলি চেঞ্জ করা যায়, এটা হলো অ্যাবাউট। অ্যাবাউট না দিয়ে এমন কোন আমরা ভার্ব দিব যে ভার্বের সাথে আইএনজি থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। যদি বলতাম স্যার যে বলেন, এগুলো কি পরীক্ষায় আসে? হ্যাঁ এটাই তো আসলে এবার এবার ফলোইং দিয়ে দিছিল একটা পিলিতে। ফলোইং কি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ না প্রিপজিশন? কি হবে? Preposition. প্রিপজিশন। যদি বলতাম যে বাংলাদেশ সম্পর্কে একটা রচনা লেখো, রাইট অ্যান এসে অ্যাবাউট বাংলাদেশ। অ্যাবাউট না বলে কি বলা যায়? Following. রিগার্ডিং বাংলাদেশ, মেনশনিং বাংলাদেশ। ঠিক আছে, স্টেটিং বাংলাদেশ। স্যার আমি না প্রিপজিশন অ্যান্সার না, আমি হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যান্সার করছিলাম। তাহলে তো ভুল করছিলাম।
ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার কিনা? যেমন যদি বলতাম যে আমি তোমার সম্পর্কে জানি, আই নো অ্যাবাউট ইউ, অ্যাবাউট না বলে কি বলা যায়? বলা যায় আই নো রিগার্ডিং ইউ, কি তাই না? স্যার যেমন আমরা বলি না যে আধুনিক গণতন্ত্রের জনক কি? আধুনিক গণতন্ত্র স্যার ম্যাক্স ওয়েবার। না, জন লক। ঠিক আছে, জন লক আধুনিক গণতন্ত্রের জনক। ম্যাকিয়াভেলি তো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। তো জন লকের 3টা বই ছিল, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, সাম থটস কনসার্ন এডুকেশন, আর হলো টু ট্রিটিস অন সিভিল গভর্নমেন্ট। উনি একটা বইয়ের নাম লিখেন, দেখেন উনিও গ্রামার মেইনটেইন করে লিখছিল, সাম থটস অ্যাবাউট এডুকেশন। অ্যাবাউট না লিখে উনি কি লিখছিল? শিক্ষা নিয়ে কিছু চিন্তা ভাবনা, Concerning. কনসার্নিং এডুকেশন। হ্যাঁ, দেয়ার ইজ নো ল, দেয়ার ইজ নো ডেমোক্রেসি। যেখানে কোনো আইন নাই সেখানে কোনো গণতন্ত্র নাই, ওনার বিখ্যাত কোটেশন। তাহলে সাম থটস কনসার্নিং এডুকেশন, কনসার্নিং মানে কি এখানে? অ্যাবাউট, শিক্ষা About, নিয়ে yes, কিছু sir. চিন্তা ভাবনা। কনসার্নিং ভার্বের সাথে কি যোগ? ING. ING। তাহলে এটা নাউন, সরি এটা জিরান না পার্টিসিপেল? Participant. পার্টিসিপেল। তো এই পার্টিসিপেলটা বসছে কার পরিবর্তে? সরি, প্রিপজিশনের পরিবর্তে। তাহলে একসাথে কি বলা যায়? Participle preposition. preposition ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। স্যার Yes, sir. এবার শোনেন পরে। স্যার পার্টিসিপল তো বেসিক্যালি হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে না? স্যার আমি তো সেই হিসাব করে অ্যাডজেক্টিভটা দাঁড়াই আসছি। এটা তো আনকমন জিনিস, ঠিক আছে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কিন্তু অ্যাডজেক্টিভ হতে গেলে এর আগে একটা আর্টিকেল থাকা লাগে। খেয়াল করেন কনসেপ্ট। অ্যাডজেক্টিভ হতে গেলে অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল থাকে, আর প্রিপোজিশন হতে গেলে প্রিপোজিশনের আগে আর্টিকেল থাকে না। ঠিক আছে, অ্যাডজেক্টিভের আগে কি থাকে? আর্টিকেল। আর্টিকেল। প্রিপোজিশনের আগে আর্টিকেল থাকে না, যেহেতু আর্টিকেল নাই তাহলে প্রিপোজিশন হবে। পরে আসেন ডিসগাইজ লিখেন আগে। ডিসগাইজ প্রিপোজিশন। টুপিটা আমি ক্লিপ লাগাই দিছিলাম সবাইছে কি হাবিবা আফরোজ। ডিসগাইজ মানে কি? লুকানো বা ছদ্মবেশী। ছদ্মবেশ বা লুকানো। ছদ্মবেশ তার মানে কিছু কিছু শব্দ প্রিপোজিশনের ছদ্মবেশে থাকে। আবার বলি, কিছু কিছু শব্দ কার ছদ্মবেশে থাকে? প্রিপোজিশনের প্রিপোজিশন। তাকে গ্রামারে কি বলে একসাথে? disguised preposition প্রিপোজিশন ডিসগাইজ প্রিপোজিশন ইংলিশে সব মিলায় 2টা। মাত্র। তাহলে এগুলো মুখস্থ করলেই হয়, কি বলেন? হ্যাঁ স্যার কারণ এখানে গ্রামার বুঝতে গেলে এখানে চান্স আছে, উচ্চারণ বোঝা লাগবে, অনেক ঝামেলা। চান্স টান্স লাগবে না, জাস্ট মুখস্থ করে। একটা হলো ইট ইজ 400 বসে একবার ফেলিতে 3 o'clock। এখন 3টা কয়টা বাজে? 3টা। এখন এটা ও ও কোন পার্ট অফ স্পেস? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ না প্রিপজিশন? স্যার প্রিপজিশন সেটা এখন ক্লাস তাই বুঝতেছি হ্যাঁ, হওয়ার কথা ছিল ইট ইজ 3 o'clock। 3 কি ক্লক? অফ ক্লক। অফ না বলে আমরা সংক্ষেপে অফকে কি বলি? Oh. ও ও বলে, চান্সের কারণে, উচ্চারণে চান্স লাগবে না এখন। তাহলে এখানে ওটা কার ছদ্মবেশে আছে? অফের। অফটা কোন পার্ট অফ স্পেস? প্রিপজিশন প্রিপজিশন। তাহলে এখানে ওটাও প্রিপজিশন। নাম বললে কোন প্রিপজিশন? ডিসগাইজড ডিসগাস্টিং প্রিপজিশন, সরি ডিসগাইজড প্রিপজিশন। তাহলে ও ক্লক না বলে আমরা অফ ক্লকও বলতে পারি।
ওকে সংক্ষেপে অফ বলি, অফকে সংক্ষেপে ও বলি, শুধুমাত্র চান্সের কারণে। আবার বলেন, ইট ইজ 3 o'clock, ও মানে কি? অফ অফ। অফটা কাজ ছদ্মবেশে আছে, প্রিপজিশন ওটা অফের সাথে তাই বেশি ওটা কাজ ছদ্মবেশে আছে, অফের সাথে অফের। বেশি অফটা যেহেতু প্রিপজিশন, তাহলে এখানে ওটাও প্রিপজিশন। নাম বলে কোন প্রিপজিশন? ডিসগাস্ট প্রিপজিশন প্রিপজিশন। আরেকটা আছে, সেটা হলো o'clock, off clock, রাইট? দাঁড়ান এক সেকেন্ড। এটা হলো, এটা আসছে একবার পরীক্ষায়, হি ওয়েন্ট হান্টিং, সে শিকারে গিয়েছিল। এখানে এ কোন পার্ট অফ স্পিচ? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ না প্রিপজিশন? প্রিপজিশন এই মানে কি? Preposition. টু নো ফর না, ফরের জন্য শিকারের জন্য না হি ওয়েন্ট কি হবে? ফোর না, অন গুড, অন। On. হ্যাঁ, অন। হি ওয়েন্ট অন হান্টিং। অন না বলে আমরা কি বলি? A. এ আ এ, আ, সরি, তাহলে এখানে এটা কাজ ছদ্মবেশে আছে, অন অনে। অনটা কোন পার্ট অফ স্পিচ? প্রিপজিশন প্রিপজিশন এখানে Preposition. এটাও প্রিপজিশন। নাম বললে কোন প্রিপজিশন? ডিসগাস্ট Preposition. প্রিপজিশন ডিসগাস্টিং, সরি, কিভাবে ডিসগাইজ বুঝবো প্রিপজিশন। স্যার এটা কিভাবে বোঝা যাবে ওটাই আছে, গ্রামার এরকম করে রাখা, চান্সের কারণে। ব্রিটিশ বা স্যার মুখস্থ আমেরিকানরা করতে হবে এই দুটো মুখস্থ না করলে চান্স শিখতে হবে। ইউ মাস্ট হ্যাভ টু এমফাসাইজ অন সাউন্ডস রাদার দ্যান ওয়ার্ডস। ছোটবেলা থেকে আমরা আজ পর্যন্ত ইংলিশ শিখছি। স্যার এটা কি এই দুইটাই? হ্যাঁ, দুইটাই, এই জন্য বলছি মুখস্থ করলেই চলে। স্যার তাহলে তো মুখস্থই ভালো। ফারজানা ইয়াসনা কাজানের খুব শব্দ আসতেছে। কারণ থেকে স্পিকার থেকে অনেক শব্দ হচ্ছে। শেষ না, আপনার শেষ না, আমার তো কেবল শুরু। ঠিক আছে, হ্যাঁ বলেন, বলেন কি বলছেন, বলেন। স্যার বলতেছিলাম যে এই দুইটাই তো, তাহলে তো মুখস্থই ভালো। হ্যাঁ, মুখস্থই করেন, তাহলে চান্স শিখতে হবে। চান্স মানে কি, ওই আপনার, আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত ইংলিশ শিখছি ওয়ার্ডের উপর জোর দিয়ে। আসলে ওয়ার্ডের উপর জোর দেওয়া উচিত না, জোর দেওয়া উচিত সাউন্ডের উপর। ওয়ার্ডের উপর জোর না দিয়ে সাউন্ডের উপর জোর দেওয়াকে গ্রামার বলে চান্স। ঠিক আছে, তাই আমরা বলি ও, অফ, অফ এর উচ্চারণ হলো ও। আমরা বলি অন, অন না আ। আমরা বলি আর, আর এর উচ্চারণ আ। আমরা বলি ইউ, ইউ এর উচ্চারণ হবে ইয়া। আমরা বলি ডু, ডু না ডা। অনেকগুলো চান্স, এতে লাগবে না। কাজ শব্দ আসতেছে গুনগুন। স্যার ফোনেটিক ফোনোলজির একটা ক্লাস নিয়েন স্যার, হুম? এগুলো শেখানোর জন্য। স্যার ফোনিম গুলোর জন্য আর কি হ্যাঁ, একটা ক্লাস ফোনেম নিয়েন গুলো যান। ছোট করে। ফোনেম না, এটা চান্স। চান্স ইউনিভার্সিটিতে পড়ানো, চান্স পড়ানো উচিত। গ্রামার বলে চান্স। চান্সটাকে ইউ মাস্ট হ্যাভ টু এমফাসাইজ অন সাউন্ডস। আপনার ইংলিশ শিখতে গেলে কার উপর জোর দেওয়া উচিত? সাউন্ডের উপর। সাউন্ড সাউন্ডের উপর কিসের উপর জোর না দিয়ে? টেন্স ওয়ার্ডস, শব্দের উপর জোর দেওয়া যাবে না, জোর দিতে হবে সাউন্ডের স্যার উপর। আমাদের তো লিঙ্গুইস্টিক একটা সাবজেক্ট ছিল ইংলিশে, সেটা এইরকম ছিল। ছিল, চান্স ছিল আপনাদের? আমার মনে হয় না। স্যার হচ্ছে আপনার ছিল ওই ফোনোলজি, হ্যাঁ, এগুলো ছিল। ফোনোলজি, ফনেটিক্স যেটা স্যার হ্যাঁ উচ্চারণ, ফোনোলজি বল। হ্যাঁ হ্যাঁ, এগুলো ফোনোলজি, ছিল। চান্স এটা আলাদা জিনিস। আচ্ছা যাই হোক, ওটা লাগতেছে না। তাহলে আবার বলেন, ও ক্লক মানে কি? Off clock. অফ। হান্টিং মানে কি? On অন hand. হান্টিং। তাহলে আবার বলেন, সরি, ডিসগাইজ প্রিপোজিশন কয়টা? দুইটা. দুইটা দুইটা। ও ক্লক মানে হলো অফ ক্লক, আর হান্টিং মানে হলো অন হান্টিং। On. বেটার, ক্লিয়ার? Clear, sir. জি স্যার ওকে ফাইন, পরে আসেন। আর একটা প্রিপোজিশন শিখি। ডিটাচড প্রিপোজিশন। ডিটাচড মানে কি? বিচ্ছেদ বোঝা।
বিচ্ছিন্ন। ডিটাচড মানে কি? বিচ্ছিন্ন। খেয়াল করেন, শোনেন, প্রিপজিশনের সাথে অ্যাডভার্বের একটা জন্মগত ঝামেলা আছে। আবার বলি, প্রিপজিশনের সাথে কাজ ঝামেলা আছে জন্মগত, অ্যাডভার্বের অ্যাডভার্বের একটা ঝামেলা আছে। খেয়াল করেন, ঠিক আছে? তো আমরা জানি যে প্রি মানে কি? পূর্বে পূর্বে। পজিশন মানে কি? অবস্থান অবস্থান। তাহলে প্রিপজিশন কার পূর্বে বসে? নাউন বা নাউন প্রোনাউনের নাউন বা প্রোনাউনের পূর্বে। এটার নাম কি? ডিটাচড ডিটাচড মানে কি? বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। তাহলে ডিটাচ প্রিপজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে না, নিয়ম মানে না। ডিটাচ প্রিপজিশন বসে কোন সেন্টেন্সের শেষে। কোথায়? শেষে খেয়াল করেন, হ্যাঁ। তাহলে প্রিপজিশন হতে গেলে কার আগে বসা লাগে? নাউন বা নাউন বা Pronoun pronoun। কিন্তু ডিটাচ নিয়ম মানে না, সে বসে কোথায়? সেন্টেন্সের শেষে শেষে তাহলে সব নিয়ম মানে নাই, মানে বাক্যের নাই শেষে বলে গ্রামারে কি বলে? ডিটাচড ডিটাচ প্রিপজিশন। তাহলে একটা প্রিপজিশন আছে যে ট্রেডিশনাল নিয়ম না মেনে সে বসে কোনো সেন্টেন্সের শেষে, ওই জন্য গ্রামারে বলে ডিটাচ প্রিপজিশন। কিন্তু আমরা আবার জানি যে কোনো সেন্টেন্সের শেষে প্রিপজিশন বসলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। খেয়াল করেন কথাটা। তাহলে এই ডিটাচ প্রিপজিশন বসে কোনো সেন্টেন্সের শেষে, কিন্তু কোনো সেন্টেন্সের শেষে প্রিপজিশন থাকলে নর্মালি হয় অ্যাডভার্ব। তাহলে কখন হবে অ্যাডভার্ব আর কখন হবে প্রিপজিশন? ক্লিয়ার? তাহলে ডিটাচ প্রিপজিশনের সাথে কাজ ঝামেলা, অ্যাডভার্বের ঝামেলা। তাহলে কোন সেন্টেন্সের শেষে প্রিপজিশন থাকলে কি হওয়া উচিত? অ্যাডভার্ব অ্যাডভার্ব। তো ডিটাচ আবার কোথায় বসে? শেষে। তো ডিটাচ প্রিপজিশন হতে গেলে কোন সেন্টেন্স ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হওয়া লাগবে। ডিপি মানে হলো ডিটাচ প্রিপজিশন। আবার বলেন, কোন সেন্টেন্স যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তখন ওই সেন্টেন্সের শেষে প্রিপজিশন থাকলে তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো না প্রিপজিশন বলবো? প্রিপজিশন প্রিপজিশন। নাম বললে কোন প্রিপজিশন? ডিটাচড প্রিপজিশন Detached কেন preposition. ডিটাচড? শেষে বসে। নিয়ম মানে নাই নিয়ম অনুযায়ী বসার কথা নাউন বা প্রোনাউনের পূর্বে, কিন্তু বসছে কোথায়? শেষ। পরে শেষে বসছে। আর ডাব্লিউএইচ ওয়ার্ডে যদি শুরু না হয় তখন কোন সেন্টেন্সের শেষে প্রিপজিশন থাকলে তাকে কি বলে দিব? অ্যাডভার্ব তাহলে আবার বলেন, ডিটাচ হতে গেলে কি দিয়ে শুরু হওয়া ফরজ? ডাব্লিউএইচ WH word। কিভাবে হয় দেখেন, যদি বলতাম হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, ফা। খেয়াল করেন সেন্টেন্সটা কি দিয়ে শুরু? WH word দিয়ে। WH ওয়ার্ড। আচ্ছা, WH ওয়ার্ড, WH ওয়ার্ড দিয়ে শুরু। লাস্টে প্রিপজিশন আছে না নাই? আছে। তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব হবে না প্রিপজিশন? Preposition. নাম বললে কোন প্রিপজিশন? Detached preposition. কেন ডিটাচড? ওই ডাব্লিউএইচ দিয়ে শুরু না না, শেষে বসছে এই কারণে, নিয়ম মানে নাই, তো এই জন্য ডিটাচড। ঠিক আছে। আর ডিটাচড হতে গেলে কি দিয়ে শুরু হওয়া লাগে? WH word দিয়ে। যদি বলতাম why are you, তুমি কি নিয়ে রাগান্বিত? why are you angry about? যদি বলতাম তুমি কার সাথে রাগান্বিত, তাহলে অ্যাবাউট না দিয়ে কি দিতাম? Wait. উইথ। With যদি বলতাম তুমি কি জন্য রাগান্বিত, অ্যাংরি না, অ্যাংরির পরে কি দিতাম? ফর। ঠিক আছে। তার মানে সেন্টেন্স চেঞ্জের কারণে প্রিপজিশন দিলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। তাহলে এই সেন্টেন্সের অর্থ কি? হোয়াই আর ইউ অ্যাংরি অ্যাবাউট? তুমি কি নিয়ে কিসের মানে জন্য রাগান্বিত রাগান্বিত? কি নিয়ে রাগান্বিত, কি সম্বন্ধে রাগান্বিত? যদি বলতাম তুমি কার সাথে রাগান্বিত? অ্যাংরি উইথ যদি বলতাম হ্যাঁ, যদি বলতাম তুমি কি জন্য রাগান্বিত? অ্যাংরি ফর Angry for। দেখেন সেন্টেন্সটা কি দিয়ে শুরু? WH word দিয়ে। লাস্টে প্রিপজিশন দেখা যায়?
হ্যাঁ About. হ্যাঁ স্যার about তাহলে এটা কি অ্যাডভার্ব হবে না প্রিপজিশন? ডিটাচ Preposition নাম হবে. বললে কোন Latest প্রিপজিশন? preposition. ডিটাচ। Latest preposition. ঠিক আছে, স্যার প্রথম লিখছেন। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে হোয়াট আর ইউ অ্যাংরি অ্যাবাউট না হয়ে হোয়াই আর ইউ অ্যাংরি অ্যাবাউট কেন হলো? হোয়াট মানে তো তুমি কি সম্মান Okay. দাও, ওয়াই দিলেও মানে আসে, হোয়াট দিলেও আসে, ওয়াই দেওয়া বেটার। ঠিক আছে, প্রথমটা আমি লিখছি হোয়াট দিয়ে, পরেরটা লিখলাম ওয়াই দিয়ে। অ্যাবাউট এর সাথে হয়ে যায় স্যার, ভালো হ্যাঁ, সুন্দর তুমি যায়। কি সম্বন্ধে রাগানি, তো হোয়াট আর ইউ অ্যাংরি কেমন কোন শোনায়? ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। প্রথমটা লিখলাম হোয়াট দিয়ে, তারপর লিখলাম ওয়াই দিয়ে। এবার কি দিয়ে লিখতে চান? হুজ দিয়ে লিখেন একটা। যদি বলতাম হুজ সাইড আইয়া অন, সরি আর ইউ অন, আইয়া অন, তুমি কোন দল সাপোর্ট করো? ঠিক আছে, সেন্টেন্সটা কি দিয়ে শুরু? WH লাস্টে word দিয়া. প্রিপজিশন দেখা যায়, তাহলে এটা ডেফিনেটলি প্রিপজিশন। নাম বলে কোন প্রিপজিশন? Latest ডিটেলস। preposition. প্রিপজিশন যদি বলতাম when দিয়ে লিখেন একটা। when will you move on? লাস্টে WH ওয়ার্ড দিয়ে শুরু, লাস্টে প্রিপজিশন দেখা যায়, তাহলে প্রিপজিশন। নাম বললে ডিটাচ প্রিপজিশন। ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে আবার বলেন, প্রিপজিশন হতে গেলে কার আগে বসা লাগে? নাউন বা নাউন বা নাউন প্রোনাউন বা pronoun। একটা প্রিপজিশন আছে, সে নিয়ম মানে না, সে বসে কোথায়? শেষে বাক্যের শেষে তাকে বলে ডিটাচ। তো ডিটাচ হতে গেলে কি দিয়ে Detached শুরু হওয়া লাগবে? preposition. WH WH ওয়ার্ড word দিয়ে দিয়ে শুরু শুরু হতে হতে হবে। হবে. ঠিক আছে, শেষে প্রিপোজিশন বসানো যায়। হ্যাঁ। আর যদি WH ওয়ার্ড দিয়ে শুরু না হয়, তখন কোন সেন্টেন্সের শেষে প্রিপজিশন থাকলে কি হয়ে যায়? Adverb হয়ে যাবে. ক্লিয়ার? কিভাবে দেখেন, রুলসটা আমি লিখলাম না। সেন্টেন্সটাতে স্যার when বাদ দিলে হতো না, যেমন উইল ইউ মুভ অন হতো না। আর উইল তো WH ডিটাচ ওয়ার্ড দিয়ে হতো না শুরু না, স্যার, তাও হয়। হ্যাঁ হবে, ওটা স্যার ডিটাচ হবে হ্যাঁ তাও স্যার, ডিটাচ, প্রশ্নবোধক। কোনোটা এখন শোনেন, তাহলে কোন সেন্টেন্স যদি WH ওয়ার্ড দিয়ে শুরু না হয়, মানে প্রশ্নবোধক সেন্টেন্স না হয়, প্রশ্নবোধক অক্সিলারি বা WH ওয়ার্ড, কোন সেন্টেন্স যদি প্রশ্নবোধক না হয় বা WH ওয়ার্ড দিয়ে শুরু না হয়, তখন ওই সেন্টেন্সের শেষে প্রিপজিশন থাকলে কি হয়ে যাবে? adverb অ্যাডভার্ব। অ্যাডভার্ব। খেয়াল করেন কনসেপ্টটা। তাহলে নর্মালি প্রশ্নবোধক সেন্টেন্স দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তখন প্রিপজিশন থাকলে ডিটাচড হয়। আর WH ওয়ার্ড বা প্রশ্নবোধক সেন্টেন্স না হলে, তখন ওই সেন্টেন্সের শেষে প্রিপজিশন থাকলে কি বলে দিব? adverb অ্যাডভার্ব। তাহলে প্রিপজিশনের সাথে কার একটা ঝামেলা আছে জন্মগত? adverb Adverb. অ্যাডভার্ব। কিভাবে হয়? যে বলতাম উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ, And বসে পড়ো, সিট ডাউন, sit down. চুপ করো, Shut up. শাট আপ, ঠান্ডা হও, কুল ডাউন বা কাম ডাউন, একই কথা। এটা আর্সাগের পিলিতে সূর্য ডুবে গেল, দ্য সান যেন শব্দ আসতেছে, মনে হচ্ছে মৌমাছি ডাকতেছে। লিজা, যদি প্রশ্নবোধক বাক্য, তাহলেও ডিটাচ প্রিপোজিশন হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার সবাইকে অফ করতে বলেন, তাহলেই তো হয়। হুম, এখন অনেক অন করা আছে, সেতু, তারপর নাহার। দ্য সান ওয়েন্ট ডাউন, এটা আর্সাগের পিলিতে। আমি তাকে আগে দেখেছিলাম। I saw him before. Go forward.
মুভ অন। এখন দেখেন একটা সেন্টেন্সও কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড বা প্রশ্নবোধক সেন্টেন্স দিয়ে শুরু না, প্রত্যেকটা সেন্টেন্সের শেষে প্রিপোজিশন আছে। তাহলে এই সবগুলা কি প্রিপোজিশন না সবগুলা অ্যাডভার্ব? অ্যাডভার্ব। 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 তাহলে কনসেপ্টটা খেয়াল করেন আবার। তাহলে ডিটাচ প্রিপোজিশন হতে গেলে সেন্টেন্সটা অবশ্যই কি দিয়ে শুরু হওয়া উচিত? ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হতে হবে। প্রশ্নবোধক সেন্টেন্স। আর যদি সেন্টেন্সটা প্রশ্নবোধক না হয়, কোন সেন্টেন্স শেষে যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু না হয়, প্রশ্নবোধক না হয়, সেন্টেন্সের শেষে প্রিপোজিশন থাকলে কি বলা উচিত? অ্যাডভার্ব। 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 তাহলে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু না হলে কি বলে দিব? অ্যাডভার্ব। Adverb. অ্যাডভার্ব। এতটুকু কি বুঝছেন আপাতত? জি স্যার। Yes, sir. এখন শোনেন, রুলস এর মধ্যে রুলস থাকে। তো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু না হলে কি হওয়া উচিত? অ্যাডভার্ব। স্যার অ্যাডভার্ব। এখন শোনেন, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু না হলেও প্রিপোজিশন হয়। তাহলে রুলসটা কি করবো স্যার? শব্দটা কার আসতেছে এখান থেকে? তানজিনা ইসলাম স্বপ্নর আপনার এখান থেকে আসে। তাহলে আবার বলে, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু না হলে কি হওয়া উচিত? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এখন আবার আমি কি বললাম? ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু Preposition না হবে। হলেও হতে প্রিপোজিশন পারে। হয়। প্রিপোজিশন দেখেন, হবে। স্যার যদি ডাব্লিউএস ওয়ার্ড না থাকে কিন্তু প্রশ্নবোধক হয় সেন্টেন্স সেক্ষেত্রে সেটা কি হবে? সেটা ডিটাচড যে উনি বলছে উইল ইউ মুভ অন। ও ঠিক আছে, তো সেন্টেন্সটা যদি প্রশ্নবোধক না হয়, কোন সেন্টেন্স প্রশ্নবোধক না হলেও প্রিপোজিশন হয়। কখন? দেখেন কিভাবে হয়। সেন্টেন্সটা শুরু হবে, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর লিঙ্কিং ভার্ব, ভার্ব লিখেন শুধু, তারপর সেন্টেন্সে তারপর থাকে কমপ্লিমেন্ট, তারপর থাকবে ইনফিনিটিভ, তারপরে প্রিপোজিশন। তো সেন্টেন্সটা প্রশ্নবোধক হোক বা নাই হোক, ডাজেন্ট ম্যাটার। সেন্টেন্সে প্রথমে কি থাকবে? সাবজেক্ট, তারপর ভার্ব। তারপর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। তারপরে ইনফিনিটিভ মানে কি? ফার্স্ট টু প্লাস ভার্বের বেস ফর্ম। বেস ঠিক না? তো এত কিছু মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবেন এই লাস্টের অংশটুকু। কোন সেন্টেন্সের শেষের অংশ, সেন্টেন্সটা প্রশ্নবোধক হোক বা নাই হোক, যাই হোক, ডাজেন্ট ম্যাটার। কোন সেন্টেন্সের শেষের অংশ যদি ইনফিনিটিভ পান, ইনফিনিটিভ মানে কি? টু প্লাস প্লাস ভার্ব। ভার্বের বেস ফর্ম। form. ইনফিনিটিভের পরে মাস্ট কে বসে? প্রিপোজিশন। প্রিপোজিশন। তাহলে আবার বলেন, সেন্টেন্সটা প্রশ্নবোধক হোক বা নাই হোক, কোন সেন্টেন্সের একেবারে লাস্টের দিকে শেষের অংশ যদি ইনফিনিটিভ পান, ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। ইনফিনিটিভের পরে অবশ্যই কে বসে? প্রিপোজিশন। প্রিপোজিশন বসে। কিভাবে দেখেন, জনিটা আসছে একবার পরীক্ষায়। There is a chair to sit on. বসার মতো একটা চেয়ার আছে। স্যার তাহলে এই যে ডাব্লিউএস কোশ্চেন এটা না থেকে মানে অন্য কোনো ভার্ব দিয়ে শুরু হলো কিন্তু প্রশ্নবোধক থাকলো, ইন্টারোগেটিভ, তাতেও এটা হচ্ছে। হ্যাঁ প্রিপোজিশন ডিটাচড, হ্যাঁ প্রথমে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, সেন্টেন্সটা কি প্রশ্নবোধক সেন্টেন্স? নো। না। তাহলে প্রিপোজিশন আছে, তাহলে এটা ডেফিনেটলি অ্যাডভার্ব হওয়া উচিত। জি কথা স্যার। বলেন টু প্লাস ভার্ব। কি, তাই না? এটা অ্যাডভার্ব হওয়া উচিত কিনা? জি স্যার। কিন্তু এটা হ্যাঁ, অ্যাডভার্ব স্যার। না, এটা হলো একটা প্রিপোজিশন। কারণ দেখেন এর আগে টু টু সিট, টু প্লাস ভার্বের বেস ফর্মকে কি বলে? Infinitive. ইনফিনিটিভ। তো ইনফিনিটিভের পরে মাস্ট কে বসে? Preposition. প্রিপোজিশন। তাহলে এটা অ্যাডভার্ব হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেল কি? Preposition. প্রিপোজিশন। তার মানে আমরা সবসময় চোখ কান খোলা রাখবো। পরীক্ষার হলে একটা প্রশ্ন দেখবেন অনেকভাবে অ্যান্সার করা যায়, কিন্তু যেই অ্যান্সারটা মনে হয় যে এই অ্যাঙ্গেল থেকে অ্যান্সারটা কারেক্ট বেশি হয়, ওই অ্যাঙ্গেলের অ্যান্সারই দিবেন। একদিন দেখবেন চারটা অপশনই মনে হচ্ছে চারটাই কারেক্ট, তো কখনো দেখবেন যে এই অপশনটা মনে একটু বেশি কারেক্ট, যেটা বেশি কারেক্ট মনে হয় ওটা দিবেন।
তো এটা অনেকেই অ্যান্সার করবে, এটা ডেফিনেটলি অ্যাডভার্ব, কিন্তু এটা অ্যাডভার্ব হবে না, হবে কি প্রিপোজিশন। স্যার এখানে টুটাও কি কাউন্টেবল? যদি আমি আন্ডারলাইন করতাম টু সিট অন, স্যার পুরোটা তাহলে আন্ডারলাইন কি এটা ফ্রেশ প্রিপোজিশন হয়ে যেত? তাহলে এটা কি হতো? এসিআরটা কি? ফ্রেশ হ্যাঁ, ফ্রেশ প্রিপোজিশন noun. প্রথমে প্রিপোজিশন থাকে, শেষে প্রিপোজিশন থাকলে তো এটা ফ্রেশ প্রিপোজিশন হওয়ার কথা, কি তাই না? Yes. এটা হ্যাঁ এসিআরটা স্যার, কি? নাউন noun. নাউনের পরে কোন ফ্রেজ বসে, নাউনের আগে বা পরে? নন নাউন ফ্রেশ অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে। আমি অ্যাডজেক্টিভের ক্লাসে বলছিলাম না, অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনের আগেও বসে পরেও বসে। তাহলে টু সিট অন প্রথমে প্রিপোজিশন শেষে অ্যাডজেক্টিভ ফ্রেজে আবার প্রিপোজিশন শুরু হয়। জি স্যার। তাহলে টু সিট অন কে প্রিপোজিশন ফ্রেজ বলা যাবে না, কি বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ? কারণ এটা বসছে নাউনের পরে, এসিআরটা ছিল নাউন। নাউনের আগে বা পরে কোন ফ্রেজ হয়? তার মানে চোখ কান খোলা রাখা লাগবে। পরীক্ষার হলে যার ব্রেন যত ঠান্ডা থাকবে তার পরীক্ষা তত ভালো হবে। ক্লিয়ার? তাহলে আবার বলেন, আমি আন্ডারলাইন করছিলাম কি টু সিট অন না শুধু অন? শুধু শুধু অন। শুধু অনটা আরো কি? কয়েকটা এক্সাম্পল দিলে ভালো হইতো। হ্যাঁ, লিখেন আরেকটা। হি ইজ ইজি, সে খুব সহজ। টু কপ উইথ, তার সাথে খাপ খাওয়ানো সহজ। হি ইজ ইজি টু কোপ উইথ। তাহলে শেষ। আগে দেখেন, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স না অ্যাসার্টিভ সেন্টেন্স? প্রশ্নবোধক না, তাহলে লাস্টে প্রিপোজিশন দেখা যায়। জি স্যার ওয়েট তাহলে এটা অ্যাডভার্ব হওয়ার কথা, রাইট? জি স্যার প্রিপোজিশন হবে কিন্তু টু এর প্লাস আগে ভার্ব টু কপ, টু কপটা কি? Infinitive. ইনফিনিটিভ। ইনফিনিটিভের পরে মাস্ট কে বসে? প্রিপোজিশন প্রিপোজিশন। তাহলে এটা অ্যাডভার্ব হবে না প্রিপোজিশন হবে? প্রিপোজিশন। প্রিপোজিশন হবে। তাহলে দেখেন ডিটাচটা গিয়ে আমরা তিনটা রুলস শিখলাম, ভালোভাবে খেয়াল করেন তিনটা রুলস। এখন বলেন, প্রথম থেকে বলেন, আমি একটু বসি। প্রি মানে কি? পূর্বে। পূর্বে। পজিশন মানে কি? অবস্থান অবস্থান। তাহলে প্রিপজিশন কার পূর্বে বসে? Noun বা pronoun এর Noun বা পূর্বে। pronoun। তাহলে প্রিপজিশন হওয়ার প্রথম শর্তই হলো প্রিপজিশন হতে গেলে নাউন বা প্রোনাউনের পূর্বে বসতে হবে, তাহলে প্রিপজিশন বলা যাবে না। তো একটা প্রিপজিশন আছে, সে আবার নিয়ম মানে না, সে বসে কোথায়? শেষে বসলে গ্রামারে কি বলে? ডিটাচড প্রিপোজিশন তো ডিটাচড হতে গেলে সেন্টেন্সটা কি হওয়া উচিত? অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ? প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক। তো কোন সেন্টেন্স যদি প্রশ্নবোধক সেন্টেন্স না হয়, ওই সেন্টেন্সের শেষে প্রিপজিশন থাকলে কি বলা উচিত? অ্যাডভার্ব Adverb। তো কোন সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স না হয় তাও প্রিপজিশন হয় কখন? ইনফিনিটিভ শেষে যদি কি থাকে? ইনফিনিটিভ ইনফিনিটিভ। ইনফিনিটিভের পরে মাস্ট কে বসে? প্রিপোজিশন এই রুলসটা কি বুঝছেন আপাতত? জি স্যার আরো একটা রুলস আছে, খেয়াল করেন। প্রিপজিশনের সাথে তাহলে কার জন্মগত একটা সংঘর্ষ আছে? অ্যাডভার্ব তাহলে বলেন প্রিপজিশন কখন অ্যাডভার্ব হয়? বাক্যের শেষে বসলে কিন্তু সেন্টেন্সটা কি হওয়া যাবে না? ইন্টারোগেটিভ হওয়া যাবে না। কোন সেন্টেন্স ইন্টারোগেটিভ না হলে ওই সেন্টেন্সের শেষে প্রিপজিশন থাকলে অ্যাডভার্ব হয়। এখন শুনেন, ডিটাচডে আরেকটা রুলস আছে, প্রিপজিশন আরো একসময় অ্যাডভার্ব হয়, খেয়াল করেন। তাহলে ডিটাচডের 4 নম্বর রুলসে আসেন। এই 4টা রুলস সারা জীবনের জন্য। এখন প্রি মানে কি? পূর্বে পূর্বে। তাহলে প্রিপজিশন হতে গেলে প্রিপজিশনের পরে কার থাকা লাগবে? মাস্ট। নাউন বা প্রোনাউন নাউন বা প্রোনাউন। তাহলে প্রিপজিশনের পরে মাস্ট নাউন বা প্রোনাউন থাকা ফরজ। জি স্যার হ্যাঁ, প্রিপজিশনের পরে যদি নাউন বা প্রোনাউন না থাকে
কাজের শব্দ আসতেছে, ফ্যানের শব্দ না সে মৌমাছির শব্দ, বুঝতেছি না আসলে। তানজিনা রির শব্দ আসতেছে, তানজিনা ইসলাম। স্যার না তো স্যার, আমি ইয়ারফোন দিয়ে ক্লাস করতেছিলাম। ওই কারণে কথা ইয়ারফোনে বলতেছেন নাকি? প্রবলেম হলে অনেক সময় হয়। তাকে কথা বলতেছেন কারোর সাথে? না স্যার, আমি একাই। Good. তাহলে প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন যদি না থাকে, তাহলে আবার বলেন, প্রিপোজিশন হওয়ার প্রথম শর্তই হলো প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন থাকতে হবে। কি বলেন, ঠিক? ঠিক। স্যার তো প্রিপোজিশনের পরে যদি নাউন বা প্রোনাউন না থাকে, তখন তাকে আর প্রিপোজিশন বলা যায় না, সেটা কি হয়ে যায়? Adjective. অ্যাডভার্ব। তাহলে আবার স্টার চিহ্ন দিয়ে লিখেন। 4 নাম্বার ডিটাচড লাস্ট রুল, স্টার চিহ্ন দিয়ে লিখেন। কোন সেন্টেন্সের শেষে, সরি, প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে, প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে ওই প্রিপোজিশনটি অ্যাডভার্ব হয়ে যায়। ওই প্রিপোজিশনটি অ্যাডভার্ব হয়ে যায়। স্যার প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে ওই প্রিপোজিশনটি অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে আবার বলেন, প্রিপোজিশনের পরে কি থাকা ফরজ? নাউন বা নাউন প্রোনাউন। প্রোনাউন। তো নাউন প্রোনাউন নাও থাকতে পারে, কারণ প্রশ্নের কোনো সীমাবদ্ধতা নাই। যদি প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকে, তখন তাকে আমরা প্রিপোজিশন বলবো না, তাকে কি বলে দিব? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন। যেমন প্রথম উদাহরণ লিখলাম, হি কেম ইন, সে ভিতরে এসেছিল। কিভাবে এসেছিল? থ্রু। এটা তো কিন্তু থ্রো না, থ্রু। হি কেম ইন থ্রু দ্য উইন্ডো, সে জানলা দিয়ে ভিতরে এসেছিল। খেয়াল করেন, আমি প্রথমটা বলে দিই। দ্য উইন্ডো কি? নাউন। নাউন, কমন নাউন, রাইট? উইন্ডো কি দিয়ে তৈরি? উড দিয়ে তৈরি। ম্যাটেরিয়াল দিয়ে কিছু তৈরি হলে কমন নাউন হয়ে যায়। তো খেয়াল করেন কিন্তু, ইন ও প্রিপোজিশন, ট্রু ও প্রিপোজিশন, দুইটাই প্রিপোজিশন, জন্মগতভাবে প্রিপোজিশন, কি তাই না? জি স্যার। এখন আমরা চেক দিব আসলে প্রিপোজিশন না প্রিপোজিশন কিনা, দুটো আমরা চেক দিব। থ্রু যদি প্রিপোজিশন হয়, তো প্রিপোজিশনের পরে কার থাকা ফরজ? নাউন বা নাউন বা প্রোনাউন। থ্রুর পরে নাউন বা প্রোনাউন আছে না নাই? আছে। তাহলে থ্রু হয়ে গেল কি? প্রিপোজিশন। চেক দিলাম, চেক দিয়ে প্রিপোজিশনে আমরা পেলাম। এবার দেখেন, ইন ও প্রিপোজিশন, কিন্তু প্রিপোজিশন হতে গেলে প্রিপোজিশনের পরে কার থাকা লাগে? নাউন বা প্রোনাউন। তো ইন এর পরে নাউন বা প্রোনাউন আছে না নাই? নাই। নাই, ট্রু হলো প্রিপোজিশন। তাহলে এই প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন কি পাইছি আমরা? না। তাহলে প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে সেই প্রিপোজিশনটা কি হয়ে যায়? অ্যাডভার্ব। তাহলে ইন এখানে প্রিপোজিশন না, ইন হয়ে গেল কি? অ্যাডভার্ব। আচ্ছা এটা কি বুঝছেন সবাই? জি স্যার। তাহলে আবার বলেন, প্রিপোজিশন তাহলে অ্যাডভার্ব হয় দুই শর্তে। প্রথম শর্ত আমরা শিখছি অলরেডি, কোন সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স না হয়, ওই সেন্টেন্সের শেষে প্রিপোজিশন থাকলে অ্যাডভার্ব হয়। ডিটাচটা শিখছি। আর একটা রুলস, প্রিপোজিশনের পরে যদি নাউন বা প্রোনাউন না থাকে, সেই প্রিপোজিশনটা কি হয়ে যায়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হয়। তাহলে আবার বলেন, এখানে থ্রু প্রিপোজিশন থাকলো, কিন্তু ইন অ্যাডভার্ব হয়ে গেল। থ্রু কেন প্রিপোজিশন? পূর্বে নাউন আছে স্যার। থ্রুর পরে নাউন আছে, নিয়ম মানলে যা আছে তাই, নিয়ম না মানলে অ্যাডভার্ব। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। আর একটা উদাহরণ লিখেন, he went out for food.
সে বাইরে গিয়েছিল খাবারের জন্য। He went out for food. চলে শেষ? জি জি স্যার। স্যার বলেন কোনটা কোন পার্ট হয়েছে বুঝান। ফর আছে স্যার প্রিপজিশন, ফর হলো প্রিপজিশন, আউট অ্যাডভার্ব। আউট হলো অ্যাডভার্ব। আউট অ্যাডভার্ব জি আর স্যার। প্রিপজিশন আর ফুড হচ্ছে এখন দেখেন ফুড কি নাউন। 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 তো ফর অফ প্রিপজিশন, আউট অফ প্রিপজিশন। তো প্রিপজিশন হতে গেলে প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন থাকা লাগবে। তো ফর এর পরে নাউন বা প্রোনাউন আছে? আছে। জি আচ্ছা, স্যার। আছে। তাহলে ফর হয়ে গেল কি প্রিপজিশন। প্রিপজিশন। আউট অফ প্রিপজিশন যদি Preposition. এর পরে নাউন বা প্রোনাউন থাকে, আউট এর পরে নাউন বা প্রোনাউন আছে না নাই? নাই। নাই। তাহলে আউট হয়ে গেল কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এই রুলসটা কি মনে থাকবে সারা জীবন? জি স্যার। স্যার এখন মনে হচ্ছে। পরে পরে কি পরীক্ষা হলে ভুলে যাবেন তাই? জি স্যার, এটা স্বাভাবিক ভুলবো। হ্যাঁ জি স্যার। প্র্যাকটিস না করলে ভুলে যাবে। হ্যাঁ প্র্যাকটিস না করলে ভুলে যাবে, এটা স্বাভাবিক। এই পরীক্ষাতে আসলে প্রিপারেশন তো আছে, প্রিপারেশনতে সাইকোলজিক্যালও বড় জিনিস, মনস্তাত্ত্বিক ব্যাটেল। অনেক দেখবেন অনেক ভালো প্রিপারেশন নেওয়ার পরও পরীক্ষার আগে খুব ভয় পায়, হতাশ হয়ে যায়, ঘাবড়ে যায়। এই ভয় পাওয়ার কারণে পরীক্ষা খারাপ হয়। কি তাই না? অনেক দেখবেন পরীক্ষার আগে রাতে ঘুমায় না। ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা, জাতীয় সমস্যা, পরীক্ষার জি আগে রাতে স্যার। ঘুমায় না। জি স্যার। পরীক্ষা দিয়ে এসে তারপরে বাসায় ঘুমায়। পরীক্ষাতে পারা জিনিসটা নিয়ে আরো বেশি ভাবি যে এটা কি আদৌ হবে নাকি হবে না। একটা ম্যাথ ক্যালকুলেশন করার পর ভাবি কি হয়েছে কিনা, আবার মিলাই। পরীক্ষা এরকম হয় হ্যাঁ যে কারণে মিলাবেন। অনেক সময় মিলাতে গিয়ে তো সবগুলো দাগাতেই পারি না। যারা বেশি খুঁতখুত করে তারা কি পরীক্ষা কি লাইফ সব জায়গায় তাদের জন্য ঝামেলা। স্যার এখানে কি এই রুলসটা এভাবে হয় যে পাশাপাশি দুইটি প্রিপজিশন বসলে প্রথমটি অ্যাডভার্ব পরেরটি প্রিপজিশন এরকম হ্যাঁ কি এরকম হয় একটা স্যার? রুলস ইসে আছে, বাজারে আছে। পাশাপাশি দুইটা প্রিপোজিশন থাকলে প্রথম প্রিপোজিশনটা কি হয়ে যায়? অ্যাডভার্ব অ্যাডভার্ব পরেরটি হয়ে যায়, তাই? কিন্তু এরকম রুল সবসময় কাজে লাগে না। কেন কাজে লাগে না এরপরে আমি একটা রুলস লিখবো, দেখেন কেন কাজে লাগে না। আমাদের তো ডাবল প্রিপজিশন ঠিক আছে। আছে, যেমন আমি আরেকটা উদাহরণ লিখে আসতে একবার পরীক্ষায় খেয়াল করেন। আপনার যে কথা নিয়েছেন ওই কথা আমরা লিখবো পরে। তো অনেকেও এরকম পড়ায়, অনেকেও বলে যে পাশাপাশি দুইটা প্রিপোজিশন থাকলে প্রথম প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যায়। না, প্রিপোজিশন হয়, অ্যাডভার্ব হয়, নাউন হয়। কখন নাউন হয়? পরে। ডু নট লুক ডাউন আপন দা পুয়ার। গরিবদের ঘৃণা করো না। ডাউন আপন, লুক ডাউন আপন মানে ঘৃণা করা। বলেন তো কোনটা কোন পার্ট অফ স্পিচ? স্যার আপন আপন হলো প্রিপজিশন, ডাউন হলো সে অ্যাডভার্ব। অ্যাডভার্ব আর আপন হচ্ছে প্রিপজিশন। ভালোভাবে চিন্তা করে বলেন। কি রে চুপচাপ কেন? না, সেন্টেন্স তো ভার্ব দিয়ে শুরু হয়েছে। মনে হইতেছে কই এই ভার্ব? সেটা তো অক্সিলারি ভার্ব, তো লুক। অক্সিলারি। কমপ্লিটিভ। প্যাসারলি লিখতে পারতাম, হি ডাজ নট লুক আপন দা পুয়ার, তাও তো লিখতে পারতাম। এটা লিখতে পারতাম হি। লুক ডাউন। আপন প্রিপজিশন। হ্যাঁ আপন ডেফিনেটলি হ্যাঁ প্রিপোজিশন। আপন প্রিপজিশন। দা পুয়ার আপন থেকে ডাউনটা কি? নাউন। না, নাউন তাহলে স্যার। প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন আছে না নাই? আচ্ছা আছে। তাহলে আপন হয়ে গেল কি প্রিপজিশন। প্রিপোজিশন। ডাউন আর প্রিপোজিশন, কিন্তু এরপরে যদি নাউন বা প্রোনাউন থাকে তো ডাউনের পরে নাউন বা প্রোনাউন আছে না নাই? নাই। নাই। তাহলে ডাউন ডেফিনেটলি কি হবে? অ্যাডভার্ব। কারণ প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে সেই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যায়। কিন্তু এখানে ডাউন আর প্রিপোজিশন কেন হচ্ছে? কেন বলেন তো? এটা কেন? কেন বলেন? স্যার এখানে তো দুইটা ডাবল আপন। শোনেন, আমি ভার্বের ডাউন ক্লাসে আপন কি বলতাম। স্যার আলাদা কিছু মিন করছে স্যার? লুক ডাউন আপন একটা শব্দ, লুক ডাউন আপন মানে ঘৃণা করে, একটা ফ্রেজ, গ্রুপ ভার্ব। মনে পড়ছে? লুক ডাউন আপন গ্রুপ ভার্ব। লুক ডাউন আপন মানে ঘৃণা করা একসাথে। লুক ডাউন স্যার। আপন একটা গ্রুপ ভার্ব, মনে পড়ছে? লুক ডাউন আপন মানে ঘৃণা করা। জি আমি স্যার। গ্রুপ ভার্ব লিখছিলাম ক্লাস।
আর লুক ডাউন মানে শুধু অবজ্ঞা করা। লুক ডাউন আপন একসাথে, লুক ডাউন আপন মানে হলো ঘৃণা করা, গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বের সব প্রিপোজিশন হয়, তখন আর রুলস কাজ করবে না। তাহলে ডাউন প্রিপোজিশন লিখেন, নিচে লিখবেন গ্রুপ ভার্বের সব প্রিপোজিশন হয়। বুঝছেন আমার কথা? আরো বলেন। এরকম কি গ্রুপ ভার্ব, ডবল গ্রুপ ভার্ব নাই, রিয়ার। জুই সামান্তা শব্দ মানে আপনার এখান থেকে আসতেছে। আমার এখানে তো কোনো শব্দই নাই। আচ্ছা, আপনার জুই কি যেন বলছেন উচ্চারণ? বারোই, তাই না? বারোই। আমি অফ করবো মাইক্রোফোন। না না, দুইজনই পাশাপাশি, একটা হলো জুই বারোই আর একটা হলো জুই সামান্তা। স্যার অফ করো, তাহলেই তো হচ্ছে, কোনো সাউন্ডই আসবে না। হ্যাঁ, সেটাই তো, অফ করে যখন কথা বলার দরকার তখন কথা বললেই বেটার, কিন্তু সবারই ম্যাক্সিমামই অন করা থাকে, ম্যাক্সিমাম না, 2-3 জন থাকে। আজব টিভি, হ্যাঁ ঠিক আছে, গুড। তাহলে আবার বলেন, গ্রুপ ভার্ব কি তখন কি রুলস কাজ করবে গ্রুপ ভার্ব থাকলে? না স্যার, গ্রুপ ভার্ব কি আমরা বুঝি না মুখস্থ করি? মুখস্থ করি। মুখস্থ করি। এখন শোনেন, ওই একজন একটু আগে একটা বলছেন যে দুটি প্রিপোজিশন পাশাপাশি থাকলে প্রথম প্রিপোজিশনটা কি হয়ে যায়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডভার্ব বলছেন, তাই না? জি স্যার। শোনেন, চোখ কান খুব খোলা রাখা লাগে পরীক্ষার হলে, খুব। আমি একটা রুলস লিখবো, দেখেন। স্যার প্রশ্ন, স্যার যেমন একটা সে টাকার প্রতি লালায়িত নয়, তাহলে এখানে হি ডাজ নট হ্যাঙ্কার আফটার মানি দেবো, নাকি এখানে আরো একটা প্রিপোজিশন হবে এর সাথে হ্যাঙ্কার আফটার এর পরে? হ্যাঙ্কার আফটার মানে তো কোনো কিছু, হ্যাঙ্কার আফটার মানে শেষ। এরপরে উইথ মানি বা ফর মানি দেওয়া যাবে না? না, হ্যাঙ্কার আফটার এবার কিছু লাগে না। প্রিপোজিশনের কাজই করে দিল ওটা। হ্যাঙ্কার আফটার মানে হলো কোনো কিছু পিছনে দৌড়ানো। স্যার এটা ওখানে হ্যাঙ্কার কি স্যার ফ্রেজ এন্ড ইডিয়মস নাকি? হ্যাঙ্কার তো ভার্ব, আর হ্যাঙ্কারের সাথে যদি ফর দেন তাহলে প্রিপোজিশনের ভার্ব প্লাস প্রিপোজিশন কি হয়? ভার্বাল ফ্রেজ, মনে আছে জি স্যার। কি, তাই না? ভার্বাল ফ্রেজ আমরা লিখছিলাম না, ভার্ব প্লাস প্রিপোজিশন ইকুয়াল টু ভার্বাল ফ্রেজ। কথা সবগুলো বলেন, ক্লাস করো স্যার, এই জন্য। ছিলাম। এতটুকু কি বুঝছেন? তাহলে একটু আগে যেন একজন বলছেন যে দুইটা প্রিপোজিশন পাশাপাশি থাকলে প্রথম প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে যায়, কিন্তু না, অনেক সময় নাও হতে পারে। দেখেন, খেয়াল করেন কিভাবে, খেয়াল করেন। কোন সেন্টেন্সের শেষের দিক থেকে কাউন্ট করব, শেষের দিক থেকে। এই রুলসটা আমি আরো পরে লিখতে চাইছিলাম, আরো আধা ঘন্টা পরে, মানে পরের ক্লাস। প্রিপোজিশন প্লাস নাও, প্রিপোজিশনের উপর আরো একটা লেকচার আছে, শোনেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমি আপনাদের পড়াবো না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনারা মুখস্থ করে নেবেন নিজেরা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এক এক বই এক এক রকম, ওখানে বোঝার কিছু নাই, সব মুখস্থ। কি বুঝছেন? স্যার বইতে তো অনেকগুলো দেওয়া আছে। সব সব পড়বেন, প্রিপোজিশনের ক্লাস হওয়া উচিত মিনিমাম 1 বছর। ওরে বাবা, কারণ কি, এক বছর। পৃথিবীতে প্রায় 8 লাখ ভার্ব আছে, বলছিলাম না আমি ক্লাসে 8 লাখ। তো একটা করে ভার্বের যদি 10টা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, প্রিপোজিশন আছে কয় লাখ? 80 লাখ। 80 লাখ। মিনিমাম 80 লাখ প্রিপোজিশন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক্লিয়ার? প্রিপোজিশন দেখলে তো ভয় লাগে। স্যার কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় প্রিপোজিশন আসে, ওটাই নর্মালি যেমন গত পিলিতে, আগের পিলিতে আমরা যেগুলো পড়ে সেগুলোই আসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি দেয় সেটা আপনার মুখস্থ, তুমি জিজ্ঞাসা করতে পারেন, আপনার সব দিয়ে দিব, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো ওখানে বোঝার কিছু নাই, ওটা সব মুখস্থ। আমি আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু এখনো পড়াইনি, দেখেন ওই কনসিস্টের পরে কখন ইন হয়, কখন অফ বসে, ডাই, ডাই অফ, ডাই ফর, ডাই ইন, ডাই বাই, ডাই ওভার। ডাই বাই, মেক দিয়ে আছে কতগুলা, এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট। মানে যেগুলো পড়াচ্ছে নর্মালি এগুলো আসে পরীক্ষায়, প্রিপোজিশনের বেসিক যেগুলো ভেঙে ভেঙে, প্লাস অ্যাডভান্স। তাহলে আবার বলেন, প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে কি হয়? নাউন হয়। নাউন। যেমন নাউন বা 3টা উদাহরণ প্রোনাউন। লিখেন, 3টা উদাহরণের পরীক্ষা আসছে। প্রথমটা লিখেন,
blessings come from above। এবার বুঝান তো, এবার আপনি কি ধরনের বলছিলেন যে দুইটি প্রিপোজিশন পাশাপাশি থাকলে প্রথম প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে যায়, তাহলে ফ্রম অ্যাডভার্ব হওয়ার কথা কি বলেন? স্যার তাহলে above কি? স্যার এবং কি না হ্যাঁ, তো ফ্রম অ্যাডভার্ব হওয়ার কথা কি বলেন? এই যে দুইটা প্রিপোজিশন দেখেন, ফ্রম এখানে এবটাই তো নাউন। হ্যাঁ গুড, কিন্তু ওই রুলস আসলে কাজ করে না, ঠিক আছে, শর্টকাট কোনো টেকনিক কাজ করে না। এবার দেখেন এখানে দুইটা শব্দ, তো ফ্রমটা কি? Preposition. প্রিপোজিশন। Preposition. প্রিপোজিশনের পরে কয়টা শব্দ? একটা শব্দ। প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে কি হয়? Noun. Noun বা এখানে অ্যাভাব হয়ে গেল নাউন, নট অ্যাডভার্ব। খেয়াল করেন কনসেপ্টটা। কোন সেন্টেন্সটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স? No. না না স্যার না, সেন্টেন্সের শেষে প্রিপোজিশন থাকলে এটা কি হওয়ার কথা ছিল? adverb Adverb হওয়ার কথা Adverb. ছিল। তো এটা অনেকেই অ্যান্সার দেবে, যারা ইংলিশ কম জানে তারা দেবে এটা প্রিপোজিশন, কারণ প্রিপোজিশন। যারা ইংলিশ মোটামুটি জানে তারা চোখ বুঝে এটা দিবে অ্যাডভার্ব। আর যারা কারেক্ট ইংলিশ জানে তারা এটা কি দিবে? Noun. noun. Noun। বলেন তাহলে এখানে অ্যাভাব কেন নাউন হলো? প্রিপোজিশনের পরে এর আগে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে একটা শব্দ আছে, ওই জন্য কোনো রুলস কাজ করবে না, হয়ে যাবে কি নাউন। এই রুলসটাকে বুঝাইতে পারছি আমি? স্যার একটা শব্দ থাকলে কি কোনো মানে একটা শব্দ থাকলে কি কোনো রুলস কাজ করে না ডাইরেক্ট নাউন লাস্টের দিক থেকে মাঝখানে থেকে না, লাস্টের অংশ আমি বলছি, দেখেন লাস্টের অংশ। স্যার তার মানে রুলস গুলা মানে পেছন থেকে আমার অ্যাপ্লাই করতে হবে। রুলস আপনার, হ্যাঁ একটা রুলস আপনি অবস্থা বুঝে ব্যবস্থা। আগে যে প্রিপোজিশন গুলো ছিল দেখেন ওইটা শেষে ছিল কিন্তু WH ওয়ার্ড দিয়ে শুরু, ওর আগে কোনো প্রিপোজিশন ছিল না, দেখেন উদাহরণগুলাই। এবার যেখানে দুইটা প্রিপোজিশন আছে সেই দুইটা প্রিপোজিশন আবার ছিল মাঝখানে, এবার দুইটা প্রিপোজিশন লাস্ট। আরো কয়েকটা উদাহরণ লিখেন, যেমন রিফর্মস শুড কাম, সংস্কার আসা উচিত ফ্রম, এটা আসছে একবার পরীক্ষায়, উইহিন, সংস্কার আসা উচিত ভিতর থেকে। দেখেন সেন্টেন্সটা কি WH ওয়ার্ড দিয়ে শুরু, না স্যার না স্যার শেষে প্রিপোজিশন দেখা যায়? হ্যাঁ স্যার তাহলে এটা চোখ বুঝে অনেক অ্যান্সার করবে প্রিপোজিশন, কিন্তু এটা প্রিপোজিশন না। যেহেতু WH ওয়ার্ড দিয়ে শুরু সেহেতু অনেক অ্যান্সার করবে অ্যাডভার্ব, কিন্তু এটা অ্যাডভার্বও না। উইথিন এর আগে ফ্রম কি? Preposition. প্রিপোজিশনের পরে কয়টা শব্দ? একটা শব্দ একটা, তাহলে এটা প্রিপোজিশনও না অ্যাডভার্বও না, এটা হয়ে গেল কি? Noun. এই উদাহরণটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে ফাইন, আরো একটা উদাহরণ লিখেন। এটা আর একবার প্লিজ, এটা 99% অ্যান্সার করছে চোখ বুঝে অ্যাডভার্ব। কেন দেখেন, I saw him from here, আমি তাকে এখান থেকে দেখেছিলাম। হিয়ার জন্মগতভাবে অ্যাডভার্ব, হিয়ার দেয়ার, মনে আছে? I saw There, him there, from neither. here। হ্যাঁ, এখন দেখেন এটা অ্যাডভার্ব হওয়ার কথা, তো এর আগে ফ্রম কি? প্রিপোজিশন প্রিপোজিশনের পরে কয়খানা শব্দ দেখা যায়? একটা শব্দ একটা শব্দ। একটা শব্দ হলে এটা কি অ্যাডভার্ব হবে না নাউন হয়ে গেল? এটা Noun. নাউন হয়ে গেল। নাউন। ক্লিয়ার কনসেপ্টটা? Clear, এটা স্যার। অনেকে বলে লাভ মি, আমাকে ভালোবাসো, ফর একবারের জন্য, ফর ওয়ান্স। ওয়ান্স ডেফিনেটলি অ্যাডভার্ব, জন্মগতভাবে জেনিটিভ অ্যাডভার্ব। ওয়ান্স মানে অফ ওয়ান টাইম, কি তা না? ওয়ান্স মানে হলো অফ ওয়ান টাইম, একবার। টুয়াইস মানে অফ টু টাইমস। অফ টু টাইমস না বলে কি বলি আমরা? টুয়াইস। অফ থ্রি টাইমস না বলে কি বলি? থ্রাইস। অফ অলওয়েজ, অফ অলওয়েজ না বলে কি বলি? অলওয়েজ। তাহলে অফ ওয়ান টাইম না বলে আমরা সংক্ষেপে কি বলি? once ওয়ান্স হলো অ্যাডভার্ব। ক্লিয়ার? কথা বলেন।
তো ওয়ান্স ডেফিনেটলি অ্যাডভার্ব হওয়ার কথা, ঠিক আছে, কি সমস্যা এটা? কিন্তু এর আগে ফর কি? প্রিপোজিশন প্রিপোজিশনের পরে কয়খানা শব্দ? একটা শব্দ একটা, তাহলে এটা হয়ে গেল কি? নাউন নাউন। এখানে কিছু জটিল কথাবার্তা আছে, দেখি কেমন মনে আছে বলেন। তাহলে একজনে বলেন তো, প্রিপোজিশন অ্যাডভার্ব হয় কয় শর্তে? 2 শর্তে। 2 শর্ত। বলেন প্রথম শর্ত কি? যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে না স্যার। না, হ্যাঁ ও নয় বলতে চান, আমি বলতেছে, থামালেন কেন? তখন ইন্টিগ্রেটেড সেন্টেন্স থাকবে না, মানে হ্যাঁ এবং প্রিপোজিশন থাকবে আর কি, শেষে পরেরটা প্রিপোজিশন অ্যাডভার্ব থাকলে, সেন্টেন্সের শেষে প্রিপোজিশন থাকলে কি হবে? অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব হবে। আর একটা শর্ত, WH ওয়ার্ড না থাকলে অ্যাডভার্ব হবে। ওটা তো প্রথম প্রিপোজিশনের শর্ত। পরে নাউন বা প্রোনাউন লিখতেছে। হ্যাঁ, প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে সেই প্রিপোজিশন কি হয়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তাহলে আবার বলেন, প্রিপোজিশন, আপনার যদি কেউ জিজ্ঞাসা করে প্রিপোজিশনের সাথে কার জন্মগত একটা সংঘর্ষ আছে? অ্যাডভার্বে অ্যাডভার্ব। যদি কেউ জিজ্ঞাসা করে প্রিপোজিশন অ্যাডভার্ব হয় কয় শর্তে? 2 শর্তে। 2টা শর্ত বলেন, ক্লিয়ারলি বলেন, একজন কে বলবেন? স্যার সেন্টেন্সের শেষে যদি প্রিপোজিশন থাকে তাহলে অ্যাডভার্ব হবে, আর প্রিপোজিশনের শেষে যদি নাউন বা প্রোনাউন না থাকে, মানে নাউন বা সেন্টেন্সের শেষে প্রোনাউনের প্রিপোজিশন থাকলে অ্যাডভার্ব হবে, যদি সেন্টেন্স ইন্টিগ্রেটিভ সেন্টেন্স না হয়। জি স্যার। আর জি স্যার। আর কোনো প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে সেই প্রিপোজিশন কি হয়? অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব হয়। ক্লিয়ার? আরেকটা জি কথা, স্যার। প্রিপোজিশন যদি শেষের অংশে থাকে, প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ হয়, তখন সেই প্রিপোজিশনটা কি হয়ে যায়? নাউন নাউন হয়ে নাউন। আবার বলেন, একটা প্রিপোজিশন থাকলে তাকে গ্রামারে কি বলে? নাউন সিম্পল। অ্যাডভার্ব। সিম্পল প্রিপোজিশন। পাশাপাশি একটা দুইটা থাকলে হলে সিম্পল স্যার, দুইটা থাকলে ডাবল। ডাবল প্রিপোজিশন, ডাবল। ডাবল, পাশাপাশি যদি তিনটা সিম্পল থাকলে তিনটা হয় কম্পাউন্ড। কম্পাউন্ড, কম্পাউন্ড। কম্পাউন্ড, অথবা একটা সিম্পলের সাথে যদি কোনো নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়, তাও কি হবে? কম্পাউন্ড। কম্পাউন্ড, কম্পাউন্ড। পাশাপাশি দুইটা না হয়, যদি প্রথমে আর শেষে হয়, এটা ফ্রেশ ফ্রেশ। প্রিপোজিশন। প্রথম ফ্রেশ শেষ প্রিপোজিশন। প্রিপোজিশন। প্রথমে শেষে হলে ফ্রেশ প্রিপোজিশন। ক্লিয়ার? জি ডিসগাইজ স্যার। প্রিপোজিশন ইংলিশে কয়টা? 2টা। দুইটা। দুইটা কোন স্যার। দুইটা? অফ অফ আর অন, অন। স্যার অফ ও অন, ক্লক আর এ হান্টিং। হ্যাঁ, ও ক্লক মানে হলো অফ ক্লক, আর হে অফ অন, এই দুটো। অন হান্টিং। ক্লিয়ার? এবার বলেন, আধুনিক গ্রামারে প্রিপোজিশনের পরিবর্তে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাকে গ্রামারে কি বলে? জিরান না পার্টিসিপল? পার্টিসিপেল, পার্টিসিপল বলে। এই পার্টিসিপলটা বসছে কার পরিবর্তে? প্রিপোজিশনের পরিবর্তে পরিবর্তে। একসাথে কি বলে গ্রামারে? পার্টিসিপল প্রিপোজিশন। প্রিপোজিশন। ঠিক আছে, আজকে এতটুকু থাকবে। কার কোনো প্রশ্ন থাকলে বলেন, না থাকলে শেষ। স্যার আপনি বলছিলেন না যে 100টা কি আছে, ওইটা যদি আবার একটু বলতেন। হ্যাঁ, প্রিপোজিশন জন্মগতভাবে প্রিপোজিশন 100টা, তাই বলছে। সিম্পল প্রিপোজিশন 100টা, যেগুলো পিওর পিওর প্রিপোজিশন। প্রিপোজিশন। আর এমনি তৈরি করা যায় কতগুলা? হাজার হাজার, অনেক, লাখ লাখ, অগণিত। 80 লাখ। প্রায় 80 লাখ। হ্যাঁ, স্যার বলেন। স্যার দুই একটা বইয়ের নাম সাজেস্ট করেন না স্যার, কনফিডেন্সেরটা ছাড়া, গ্রামারের জন্য। সে একই প্রশ্ন। জি স্যার স্যার এই কোশ্চেনটা প্রত্যেকটা ক্লাসে এখন অন্য সাবজেক্টের টিচাররা কি বলে? অন্য কোনো বই সাজেস্ট করে? না কত স্যার, কথা বলেন। না স্যার। স্যার এরকম আগে কনফিডেন্সটা বলে, তারপরে বলে যদি তারপরে আপনাদের প্রয়োজন হয় এটাও কিনতে পারেন, এরকম 2-1টা বলে। এখানে তো আমাদের তো কোনো বই সাজেস্ট করা নিষেধ, কারণ এটা তো কি বলবো। স্যার সবাইকে বলে দেন আগে কনফিডেন্সটা নিতে, তারপরে যে কোনো বই। আরো কয়েকটা বলে দেন, সমস্যা নেই। কনফিডেন্স তো কেটেই হলো স্যার। কনফিডেন্সের বই তো কনফিডেন্সের আছে, আর সাথে বাজারে তো অনেক গ্রামার বই আছে, অনেক গ্রামার বই। এখন তো আপনি তো দেখেন যেটা ভালো লাগে, অনেক আছে। স্যার যাকে আমি হচ্ছে স্যার এই যে কারফিউ দেওয়ার আগে শুধুমাত্র 2টা ক্লাস করেছি স্যার, মানে একেবারেই নতুন। এরপর হচ্ছে গতকালকে থেকে আবার শুরু করলাম, তো আমি বই কিনি নাই স্যার এখনো, এই জন্য প্রশ্নটা করতেছি বারবার। না, সেটা তো ঠিক আছে। এখন বাজারে আমাদের সমস্যা নেই। আমি আপনার সাজেস্ট করলাম, এটা রেকর্ডেড ক্লাস, রেকর্ড থাকে। পরে স্যার আমার একটা কোশ্চেন ছিল হুম, বিগত ক্লাস থেকে স্যার। বলেন। স্যার ওই যে পূর্বে যে গত মাসে ক্লাসটা হয়েছিল নাম্বারের স্যার, হুম, ওইখানে ওই যে
যদি কোনো ওয়ার্ডের শেষে ও থাকে এবং তার পূর্বে ভাওয়েল থাকলে এস হয়, আর হুম যদি কনসোনেন্ট থাকে পূর্বে তাহলে ইএস হয়। হ্যাঁ, কি দুইটা তিনটা ভ্যারিয়েশন থাকতে পারে, হ্যাঁ বলেন। জি স্যার, এখানে ভেরিয়েশন থাকতে পারে স্যার। ওই যে ফটোস আর পিয়ানোস যে আমরা লিখছিলাম রাইট, ওইটাতে স্যার মানে এস দিলেও হয়। ওইখানে ইএস দেওয়া ছিল, কিন্তু স্যার ওই যে পিসি দাসের বইয়ে দেখলাম ব্যতিক্রম দিয়ে ওখানে শুধু এস দিছে। না না না, ঠিক আছে, ফটোস শুধু এস দিলেও হয়। ফটোস পিয়ানোস কি স্যার এটাই হবে, এস হবে শুধু? হ্যাঁ, শুধু এস দিলে হবে, এস দিলে হবে, ইয়েস দিলে হবে, তবে বেটার হলে ফটোস এস দেন, পিয়ানোস এস দেন, বেটার, দুইটাই কারেক্ট। আমি তো লিখে দিয়েছিলাম গত ক্লাস, যেমন গতকাল যে আমরা নাম্বারের রুলস গুলো শিখছি, ওই রুলস গুলো তো আগের ক্লাসের সাথে ছিল না, মিল ছিল একটাও। জি স্যার, মিল ছিল, কিছু মিল ছিল মাঝখান থেকে আগের তিনটা সাথে। রুলস মিল ছিল মনে হয়, জি স্যার, রেগুলার নাম্বারের মধ্যে। জি স্যার, জি। যে সামেশন প্লুরাল ওভাবে বলা হয় নাই, মিউটেশন প্লুরাল, তারপরে ওই কি বলে জিরো প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল একই হয়, ওগুলো তো ওইভাবে বলা হয় নাই। তাহলে আজকে যে ক্লাসটা ছিল প্রিপোজিশনের ক্লাস যদি আবার রিপিট হয়, তখন হয়তো এই যে রুলস গুলো শিখছেন এর সাথে কিছু বাদ যাবে, নতুন কিছু আসবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। ঠিক আছে স্যার। কারণ কোন ক্লাসে কোন রুলস পড়ানো হয় ওটা তো মনে থাকে না সবসময়, আর ওটা থাকা ওটা প্রিপোজিশনের উপরই ক্লাস হওয়া উচিত মিনিমাম 1 বছর, ক্লাস তো 2টা, ঠিক আছে, এটা স্বাভাবিক। কার কোনো প্রশ্ন আছে? আপনাদের জুই বড়াই আর জুই সামান্থা, জুই সামান্থা কই থাকেন? স্যার আমি মাগুরাতে থাকি। আর জুই বড়াই কি যেন বলছিলেন? কাছাকাছি স্যার দুই। আমি আছি মাদারীপুরে, কিন্তু আমার জেলা হচ্ছে গোপালগঞ্জ। আচ্ছা, গোপালগঞ্জের লোক। গোপালগঞ্জের কি অবস্থা এখন? ঠিক আছে, সব ঠিকঠাক? হ্যাঁ স্যার, স্যার ওর এখানে ঠিকঠাক আছে, কিন্তু প্রচুর সেনাবাহিনী পাঠানো হয়েছে ওখানে। এমনি অসুবিধা নেই। ভালো, ঠিক আছে, আজকে এতটুকু থাক, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আল্লাহ হাফেজ স্যার।